চাঁদনি সকালবেলা ঘুম থেকে ওঠা মাত্রই তাকে রান্নাঘরে চলে যেতে হয়, কারণ সে হলো বাড়ির রাঁধুনি বৌমা। সে সবসময় তার শাশুড়ি মা অনিতা দেবী, ননদ সুতপা এবং স্বামী বাবলুর জন্য রান্নাবান্না করে। আর শ্বশুরবাড়ির লোকেরা তাকে এত রান্নাবান্না করার দায়িত্ব দেয় যে সে নিজের জন্য কখনো কোনো ফাঁকা সময় পায় না। একদিন, কতদিন পার্লারে যাই না, রান্না করতে করতে মুখে একেবারে কালি পড়ে গেছে, আজকে একটু ফেসিয়াল করতে যাব। এই বলে চাঁদনি পার্লারের উদ্দেশ্যে বেরোবে, এমন সময় তার ননদ তার কাছে আসে। আর ননদ সেখানে আসা মাত্রই সে বৌদির ঘাড়ে বিভিন্ন রকমের রান্না বান্না চাপিয়ে দেয়, কারণ আজকে সুতপা তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যাবে। বৌদি, আজকে কিন্তু আমি ঘুরতে যাব, আর একটু পরে আমার ট্রেন। তুমি তো ভালো করেই জানো আমি বাইরের খাবার খেতে পছন্দ করি না, তাই তুমি আমার জন্য পরোটা আর তার সাথে ডিম কষা, সিমুয়ের পায়েস রান্না করে দাও। আমি ট্রেনে কিন্তু এই খাবারগুলোই নিয়ে যাব। কিন্তু সুতপা, আমি তো একটু পার্লারে যাচ্ছিলাম, আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে, তাই তুমি তোমার মাকে বলো তোমাকে রান্না বান্না করে দেবে। আর তা না হলে তোমার বান্ধবীরা যদি কোনো খাবার নিয়ে যায়, তুমি তাদের কাছ থেকে কিছু খেয়ে নিও। না না, পাগল নাকি? মা এখন নিজের চুলে কালি করছে, তাই মা রান্না বান্না করতে পারবে না। আর আমি আমার বান্ধবীদের খাবার কেন খেতে যাব? ওরা আমার জন্য খাবার নিয়ে আসবে না। আমরা যে যার নিজের খাবার নিজেরা রান্না করে নিয়ে যাচ্ছি। এভাবেই সুতপা তার বৌদিকে রান্নাবান্না করে দেওয়ার জন্য জোর করে, ফলে চাঁদনির কিছু করার থাকে না। সে পার্লারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে রান্নাঘরে গিয়ে ননদের জন্য গরম গরম পরোটা এবং ডিম কষা রান্না করতে শুরু করে। আর সেই সাথে তাকে সিমুয়ের পায়েসও রান্না করতে হয়। এভাবে রান্না করতে করতে বেলা হয়ে যায়। বৌদি, রান্না হয়ে গেছে তো? তুমি একটা কাজ করো, এই খাবারগুলো সব টিফিন বাক্সে প্যাক করে দাও, আমি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এই শুনে চাঁদনি তাড়াতাড়ি করে খাবারগুলো প্যাক করে দিলে সুতপা খাবারগুলো ব্যাগের মধ্যে ভরে নেয়। আর এভাবেই দেখতে দেখতে দুপুরবেলা লাঞ্চ করার সময় হয়ে আসে। আর এমন সময় অনিতা দেবী স্নান করে খাবার টেবিলে খাবার খেতে বসে পড়ে। কিন্তু এমন সময় চাঁদনি তাকে গরম গরম পরোটা এবং ডিম কষা পরিবেশন করে। আর যা দেখে অনিতা দেবী রেগে গিয়ে বলে, একি বৌমা, আমি এখন ভর দুপুরবেলা ডিম কষা আর পরোটা খাবো কেন? তোমাকে যে আমি বললাম আমার জন্য গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম রান্না করতে, কারণ আমার আজকে একদম ডিম, মাছ, মাংস কিছু খেতে ইচ্ছা করছে না। না মা, আসলে আমি আপনার মেয়ের জন্য রান্না করেছিলাম তো, তাই জন্য ভাবলাম ওই একই রান্না আমরা দুপুর বেলাতে খেয়ে নিই, আর রাত্রিবেলা আবার নতুন করে রান্না করব। কারণ পরোটা আর ডিম কষা রান্না করতে গিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমি ফ্রাইড রাইস আর আলুর দম রান্না করার সময় পেলাম না। 10-12টা পরোটা ডিম কষা রান্না করতে গিয়ে তুমি ফ্রাইড রাইস রান্না করার সময় পাওনি? আমাদের রান্নাঘরে তো 2টো গ্যাস ওভেন, তুমি একটা ওভেনে ফ্রাইড রাইস বসাতেই পারতে। দূর, আমার আর ভালো লাগে না, এখন আমি কি করি? শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে চাঁদনির খুবই খারাপ লাগে। তাই চাঁদনি তার শাশুড়ি মাকে বলে, মা, এখন বরঞ্চ আমি আপনার জন্য অনলাইন থেকে গরম গরম ফ্রাইড রাইস আর আলুর দম অর্ডার করে দিচ্ছি, আপনি দুপুরবেলা খেয়ে নিন, তারপর রাত্রিবেলা আমি নিজে হাতে খাবার রান্না করে আপনাকে খাওয়াবো। না না, অনলাইনে অর্ডার করার কোনো দরকার নেই। আমার ছেলে কবে থেকে বাঁশকাঠি চাল এনে রেখে দিয়েছে, চালগুলোতে এবার তো পোকা ধরে যাবে, তাই তুমি এখনই আমাকে ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়ে দাও। আজকে একটু দেরি করে লাঞ্চ করলে আমার অসুবিধা নেই, আমার সেরকম একটা খিদে পাইনি। এই বলে অনিতা দেবী ঘরে চলে যায়। আর যার ফলে চাঁদনি বিপদে পড়ে। তাকে সেই ভর দুপুর বেলা রান্নাঘরে গিয়ে শাশুড়ি মায়ের জন্য গরম গরম ফ্রাইড রাইস এবং আলুর দম রান্না করতে হয়। আর 2-1 ঘন্টার মধ্যে তার রান্না বান্না হয়ে গেলে চাঁদনি তার শাশুড়ি মাকে সেই খাবার পরিবেশন করে। এমনকি সেদিন রাত্রিবেলাতেও আবার চাঁদনিকে বিভিন্ন রকম খাবার রান্না করতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন দিনের বেশিরভাগ সময় বৌমাকে রান্নাঘরেই সময় কাটাতে হয়। একদিন, এই বাবলু, আজকে রেস্টুরেন্টে খেতে যাবে গো? আমার না খুব রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করছে, আর আজকে একদম রান্না বান্না করতে ইচ্ছা করছে না। চলো না প্লিজ, আমরা গিয়ে ভালো জায়গা থেকে বিরিয়ানি খেয়ে আসি। না না, মাথা খারাপ নাকি? বিরিয়ানির এখন যে বাজার দর, সোনা কেনার মতো দাম, সুতরাং বাইরে গিয়ে বিরিয়ানি খেতে হবে না। আর আমি আজকে বাজার থেকে বড় বড় ভেটকি মাছ আর চিংড়ি মাছ আর পাঁঠার মাংস নিয়ে এসেছি। তুমি বরং রান্নাঘরে যাও, আর গিয়ে ভেটকি মাছের কালিয়া, পাঁঠার মাংসের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি রান্না করো, কেমন? আমাকে আজকেও রান্না বান্না করতে হবে? হ্যাঁ অবশ্যই, আজকে রবিবার বলে কথা, আমার তো অফিস ছুটি, আমি জমির বাড়িতে খাওয়া দাওয়া করবো, তাই তাড়াতাড়ি গিয়ে রান্না বান্না করে নাও, বেশি দেরি করো না। আর হ্যাঁ, ব্রেকফাস্টে আমার লুচি আলুর দম কোথায় গেল? তোমাকে যে বললাম লুচি আলুর দম করতে। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আর আমার খুব ভুল হয়ে গেছে যে আমি লুচি আলুর দম রান্না করিনি। আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে রান্না করে নিয়ে আসছি।
এই বলে চাঁদনি রান্নাঘরে চলে যায় আর সে সবার জন্য প্রথমে গরম গরম লুচি এবং আলুর দম রান্না করে। তারপর আবার দুপুরবেলা স্বামীর কথা মতো বিভিন্ন রকম খাবার রান্না বান্না করতে শুরু করে। আর এভাবেই রান্না বান্না করতে গিয়ে সকাল গড়িয়ে বিকাল হয়ে আসে আর এখনো পর্যন্ত চাঁদনি রান্নাঘর থেকে বাইরে বেরোনোর সময় পায় না, যার ফলে চাঁদনি সারাদিন মন খারাপ করে থাকে। আর সেদিন যখন সবাই মিলে একসঙ্গে খাবার খেতে বসে, বৌমা আজকের রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম খাওয়ার পর আমাদের পাতে একটু আচার দিতে, তুমি কিন্তু সেটা ভুলে গেছো। যাও ছাদ থেকে তেঁতুলের আচারের কৌটো নিয়ে এসো আর আমাদেরকে আচার দাও। এখন এটাও আমাকে করতে হবে তাই তো? ছাদে গিয়ে আচার নিয়ে আসবো, তারপর আপনাদেরকে আচার খাওয়াবো, আর তারপর আচার খাওয়া হয়ে গেলে আপনারা পান খেতে চাইবেন। সমস্ত কিছু এখন আমাকে করতে হবে তাই না? এই বলে চাঁদনি রাগ করে ছাদে চলে যায় আর সে ছাদের উপর থেকে আচারের কৌটো নিয়ে এসে তার স্বামী এবং শাশুড়ি মায়ের পাতে বেশি বেশি করে আচার পরিবেশন করে। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে আর সন্ধ্যাবেলা চাঁদনি যখন একটু সিরিয়াল দেখতে বসবে এমন সময়, তুমি সিরিয়াল দেখছো চাঁদনি? আমার জন্য একটু গরম গরম পেঁয়াজি ভেজে তারপর তো সিরিয়াল দেখতে পারতে। কেননা দেখতে তো পাচ্ছ পাশের বাড়ি থেকে কেমন গরম গরম পেঁয়াজির গন্ধ আসছে আর আমার খুব লোভ হচ্ছে। প্লিজ আমাকে একটু পেঁয়াজি ভেজে খেতে দাও। বাবলুর কথা শুনে চাঁদনি খুবই কষ্ট পায়, কারণ সারাদিন রান্না বান্না করে চাঁদনি এমনিতেই ক্লান্ত, তার উপর তাকে আবার রান্নাঘরে গিয়ে বাবলুর জন্য পেঁয়াজি ভাজতে হয়। এভাবেই দেখতে দেখতে যখন রাত হয়ে আসে, চাঁদনি আবার প্রত্যেক দিনের মতো রুটি এবং ডিম রান্না করে। আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময়, আজকে সারাদিন একেবারে শেষ হয়ে গেল বাবলু, কিন্তু তোমার কিছুই মনে পড়লো না বলো? হ্যাঁ মনে পড়েছে। ধুত, তুমি আগে মনে করাবে তো। রাত্রেবেলা ভেবেছিলাম তোমাকে একটু রসমালাই রান্না করতে বলবো, একেবারে ভুলে গেছি। তুমি কাজের সময় আসল কাজ মনে করাও না, পরে মনে করাও। বাবলুর কথা শুনে চাঁদনি তাকে বালির ছুঁড়ে মারতে শুরু করে আর সে রাগ করে পেছন ফিরে ঘুমিয়ে পড়ে। এমন সময় বাবলুর শালী রেশমি তাকে ফোন করে বলে, কি ব্যাপার জামাই বাবু, আজকে সারাদিন কেমন কাটালেন? আপনাদের তো আজকে অ্যানিভার্সারি, তার উপর আজকে আবার রবিবার ছুটির দিন। দিদিকে নিয়ে তো ভালোই ঘুরেছেন বলুন। আর আমার দিদি তো বিরিয়ানি খেতে ভালোবাসে, দিদিকে বিরিয়ানি খাইয়েছেন তো? তুমি রাত্রেবেলা আমাকে অ্যানিভার্সারি উইশ করতে ফোন করেছো? ফোনটা সকালবেলা করতে পারতে তো, তাহলে আমার কাজে লাগতো। ঠিক আছে, এখন ফোন রাখো। এই বলে বাবলু ফোন রেখে দেয়। আর এমন সময় বাবলু তার বউয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু চাঁদনির রাগ কিছুতেই ভাঙতে চায় না, কারণ আজকে সারাদিন চাঁদনিকে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবলমাত্র রান্না করে সময় কাটাতে হয়েছে। তাই চাঁদনি বাবলু কিংবা তার শাশুড়ি মায়ের সঙ্গে কোনো রকম কথা বলতে চায় না। এভাবেই সেই রাতটা কাটে। পরের দিন সকালবেলা, কি করে তোমার বৌমা রাগ ভাঙাই বলো তো? কালকে থেকে তো আমার সাথে কথাই বলছে না। আর তুমিও পারো, কালকে যে আমাদের অ্যানিভার্সারি ছিল সেটা তো আমাকে একবার মনে করিয়ে দেবে, তাহলে তো ওর তো আরো তো রাগ হতো না, আর ওকে আমি একটা গিফটও কিনে নিয়ে এসে দিতাম। চুপ কর তো, কালকে উইশ করিসনি কিংবা গিফট কিনে দিসনি তাতে কি হয়েছে? আজকে কিনে দে, তাহলে দেখবি ওর মন ভালো হয়ে যাবে। আর তোর বউ তো বিরিয়ানি খেতে ভালোবাসে, সুতরাং তুই বাজারে যা আর বিরিয়ানি রান্না করার সরঞ্জাম কিনে নিয়ে চলে আয়, তারপর তোর বউকে উপহার দে, দেখবি তোর বউ খুশি হয়ে বিরিয়ানি রান্না করবে। এই কথা শুনে বাবলু তখনই বাজারে চলে যায় আর সে বাজার থেকে বিরিয়ানি রান্না করার জন্য মাংস, চাল, বিভিন্ন রকমের মশলাপাতি ইত্যাদি উপকরণ নিয়ে এসে চাঁদনিকে ধরিয়ে দেয়। এ কি, আমি এগুলো দিয়ে কি করব? আর তুমি এসব বিরিয়ানি রান্না করার সরঞ্জাম কিনে নিয়ে এসেছো কেন? কেননা কালকে আমাদের অ্যানিভার্সারি ছিল আর তুমি আমার কাছ থেকে বিরিয়ানি খেতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে বিরিয়ানি খাওয়াতে পারিনি, তাই আমি তোমার জন্য সব বিরিয়ানি রান্না করার সরঞ্জাম কিনে নিয়ে এসেছি। তুমি আজকে বরং বিরিয়ানি রান্না করো আর আমরা সবাই মিলে বিরিয়ানি খেয়ে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করব। ও আচ্ছা, এই ব্যাপার। কালকে অ্যানিভার্সারিটা শুধুমাত্র আমারই তো ছিল, তাই না? তোমার তো কিছুই ছিল না, সেই কারণে আজকেও আমাকে রান্নাঘরে ঢুকে রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াতে হবে, আর তোমরা এভাবেই আমার অ্যানিভার্সারি পালন করবে, তাই তো? এই বলে চাঁদনি রাগ করে রান্নাঘরে চলে যায়। আর বাবলু খুব ভালো মতোই বুঝতে পারে যে বউয়ের সঙ্গে এরকম ব্যবহার করা তার মোটেই উচিত হচ্ছে না, কিন্তু বাবলু এবার সত্যিই বুঝতে পারে না যে কিভাবে সে তার বউয়ের রাগ ভাঙাবে। আর অন্যদিকে অনিতা দেবীর পেটে খিদের জন্য ছুঁচো দৌড়াদৌড়ি করতে শুরু করে, তাই সে বারে বারে চাঁদনির কাছে খাবার চাইতে শুরু করে। আর এমন সময় চাঁদনি তাকে গরম গরম ভাত এবং ডাল রান্না করে খেতে দেয়, কিন্তু সে কিছুতেই বিরিয়ানি রান্না করতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে। আর সন্ধ্যাবেলা চাঁদনি যখন রান্নাঘরে গিয়ে রান্না করবে এমন সময় তার মা টিনা দেবী এবং বোন রেশমি তাদের বাড়িতে আসে। কি ব্যাপার মা, তোমরা আজকে হঠাৎ করে এখানে আসলে? আমি তো সকালবেলা থেকে ফোন করছিলাম, কিন্তু তোমরা ফোন ধরছিলে না কেন?
শোন দিদি, আমি তোর বোন হলেও আমি তোকে ভালো করে বুঝতে পারি। কালকে যখন আমি জামাইবাবুকে অ্যানিভার্সারি উইশ করার জন্য ফোন করেছিলাম, তখন জামাইবাবুর গলা শুনে আমি বুঝতে পেরেছি যে জামাইবাবু তোদের অ্যানিভার্সারি ভুলে গেছে আর সারাদিন তোকে শ্বশুর বাড়িতে খাটাখাটনি করতে হয়েছে। তাই তুই কালকে একদমই আনন্দ করতে পারিসনি। সেই জন্য আমি আর মা আজকে এখানে চলে এলাম। ছাড় বোন, এখন ওসব কথা বাদ দে। আজকে রাত্রিবেলা আমি সবার জন্য গরম গরম চিকেনের স্যুপ আর ব্রেড বাটার তৈরি করছি। তোরা কিন্তু খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবি, কেমন? তোকে আর কিছু রান্না বান্না করতে হবে না দিদি, কারণ এই দেখ তোর জন্য আমি তোর প্রিয় দোকান থেকে গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। তুই আজকে রাত্রিবেলা এটাই খাবি। আর হ্যাঁ, তুই কিন্তু আজকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবি। তুই কিছুদিন বাড়িতে থাকার পর এখানে আসবি, কারণ কিছুদিন আমি আর মা তোকে রান্না বান্না করে খাওয়াতে চাই। চাঁদনির শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে লজ্জিত বোধ করে। আর এমন সময় বাবলু যখন অফিস থেকে ফিরে আসে, তখন অনিতা দেবী তাকে বিষয়টা বললে বাবলুও খুবই লজ্জা পায়। আর এমন সময় চাঁদনি তার বাপের বাড়ির লোকেদের সঙ্গে খাওয়া দাওয়া করতে বসে। আজকে আমি সত্যি খুব খুশি হয়েছি, কারণ এই কদিন আমার মনে একটুও আনন্দ ছিল না, কিন্তু তোমরা এসে আমাকে খুশি করে দিলে। আর হ্যাঁ, আমি এখন তোমাদের সঙ্গে বাড়ি যেতে চাই, তা না হলে এই রান্নাঘরে আমার জীবন একেবারে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এই বলে চাঁদনি যখন ব্যাগ প্যাক করে আর তার মা এবং বোনের সঙ্গে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, এমন সময় বাবলু এবং তার মা তাকে আটকায়, কারণ এতক্ষণে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাই তারা চাঁদনির কাছে ক্ষমা চাইতে শুরু করে। সত্যি আমার ভুল হয়ে গেছে চাঁদনি, আমি সেদিনকে আমাদের বিবাহবার্ষিকী ভুলে গিয়েছিলাম, আর তার উপর তোমাকে সারাদিন রান্নাঘরে রান্না করিয়েছি। তুমি বিয়ের পর থেকে রান্নাঘর থেকে একদমই বেরোতে পারোনি, আর সেই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এই বলে বাবলু যখন তার বউয়ের হাত ধরে, তখন সে দেখে যে তার বউয়ের হাত একেবারে শক্ত হয়ে কালো হয়ে গেছে, কারণ এতদিন বেশি বেশি রান্না করার ফলে চাঁদনির নরম হাতের এই অবস্থা। আর চাঁদনির হাতের এরকম অবস্থা দেখে বাবলু এবং তার শাশুড়ি মায়ের চোখে জল চলে আসে। তাই সেদিনই তারা ঠিক করে বাড়ির কাজের জন্য এবং রান্নার জন্য তারা বাড়িতে অবশ্যই কাজের মেয়েকে রাখবে। আর যা শুনে চাঁদনি খুবই খুশি হয়। তাই চাঁদনি সেদিন রাগ করে আর বাপের বাড়িতে যায় না। সেদিন চাঁদনি বাবলু এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে অ্যানিভার্সারি সেলিব্রেট করে। আর দু একদিনের মধ্যেই বাবলু বাড়িতে একজন কাজের মেয়েকে রেখে দেয়, যার ফলে চাঁদনিকে এখন সারাদিন রান্না বান্না করতে হয় না। এভাবেই চাঁদনি তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। সুনীতি তার শাশুড়ি মা কমলা দেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে বাস করে। সুনীতির বরাবরই ভীষণ পরিমাণে সস্তার জিনিসের উপর ঝোঁক বেশি থাকে। সস্তার জিনিস দেখলে সে একেবারে নিজেকে সামনে রাখতে পারে না। আর তার বর তাকে যা হাত খরচা হিসেবে টাকা দেয়, সে সব টাকাই সস্তা জিনিস কিনতে খরচা করে। এমনকি সে বাড়িতে চা খাওয়ার কাপ হোক কিংবা বিছানার চাদর অথবা জামা কাপড়, কোথায় কোন জিনিস সব থেকে কম দামে পাওয়া যায়, সব ঠিকানায় সুনীতির জানা আছে। আর এরকম সস্তা জিনিসপত্র কিনতে তাকে সাহায্য করে তার একমাত্র বোন প্রিয়া। আর প্রিয়াও বিবাহিত ছিল। কি গো, বলছি শোনো না, তোমাকে বলেছিলাম মনে আছে যে আমি একটা জীবন বীমা প্রিমিয়াম করেছিলাম, সেখানে প্রিমিয়াম বাবদ 20,000 টাকা জমা দিতে বলেছে। আর আমার কাছে তো এখন টাকা নেই, তুমি আমাকে 20,000 টাকা দেবে গো। আর এটা তোমাদের ভবিষ্যতের জন্যই আমি টাকাটা জমাচ্ছি, প্লিজ তুমি টাকাটা দিয়ে দাও। বাবা, আজকে কোন দিকে সূর্য উঠেছে যে তুমি এত ভালো মতো ভদ্রভাবে আমার কাছ থেকে টাকা চাইছো? তা না হলে তো সবসময় চুলের মুঠি ধরে আমার কাছ থেকে টাকা আদায় করো। যাই হোক, এই নাও 20,000 টাকা, আর সাবধানে কিন্তু টাকাগুলো হারিয়ে ফেলো না যেন। এভাবে মিথ্যা কথা বলে সুনীতি সস্তায় শাড়ি কিনবে বলে তার বরের কাছ থেকে 20,000 টাকা নিয়ে নেয়। আর সে তার বোনকে ফোন করে শপিং করতে যাওয়ার কথা জানিয়ে দেয়। প্রিয়া তার দিদির কথা শুনে ভীষণ পরিমাণে খুশি হয়। আর সন্ধ্যা হতে না হতেই তারা দুজনে মিলে বড় বাজারে শাড়ি কিনতে বেরিয়ে পড়ে। আর তারা যখন সস্তা শাড়ির দোকানে গিয়ে পৌঁছায়, সেখানে গিয়ে নানান রকমের সুন্দর সুন্দর ব্র্যান্ডিং শাড়ি দেখে তাদের একেবারে চোখ চকচক করে ওঠে। আর যখন তারা জানতে পারে সেই শাড়িগুলোর দাম মাত্র 500 টাকার বেশি নয়, তখন তারা আরো বেশি পরিমাণে লোভে পড়ে যায়। ও বাবা, এই বেনারসি শাড়ি, কাঞ্জিবরম শাড়ি, হ্যান্ডলুম শাড়ি সব 500 টাকা দাম? আমি তো ভাবতেই পারছি না প্রিয়া। আচ্ছা দাদা, আপনি এরকম জলের দামে কি করে শাড়িগুলো বিক্রি করতে পারেন? শাড়িগুলোতে আমি তো কোনো খুঁতো দেখতে পাচ্ছি না। কি যে বলেন না দিদি ভাই, আমার দোকানে সস্তা শাড়িতে খুঁত আছে? যে বলে আমার দোকানের শাড়িতে খুঁত আছে, তার চোখে খুঁত আছে, বুঝেছেন? তাই আপনারা আপনাদের পছন্দ মতো শাড়ি নিয়ে নিন, কারণ এই অফার কিন্তু বেশি দিন থাকবে না। এখন সবের স্টক ক্লিয়ারিং সেল চলছে, বুঝেছেন? এই শুনে সুপ্রীতি এবং প্রিয়া দুজনেই আনন্দে লাফিয়ে ওঠে। আর তারা একেবারে বেশি বেশি করে শাড়ি কিনতে শুরু করে। প্রিয়ার কাছে যেহেতু বেশি টাকা থাকে না, তাই সে তার দিদির কাছ থেকে টাকা ধার নেয়।
আর দুজনে মিলে নিজেদের পছন্দ মতো 20খানা শাড়ি কেনে। তারা খুশি হয়ে শাড়ির প্যাকেট দোলাতে দোলাতে যে যার মতো শ্বশুর বাড়িতে ফিরে যায়। এবার আমি প্রত্যেকদিন শ্বশুর বাড়িতে রোজ রোজ নতুন নতুন শাড়ি পরবো, আর একেবারে আমার এত সুন্দর শাড়ি দেখে সবাই চমকে উঠবে, বিশেষ করে আমার ননদ রোশনি, কারণ ও ভাবে ওর কাছে সব দামি দামি শাড়ি থাকতে পারে আর ওর শাড়ি সব থেকে সুন্দর। কিন্তু ওর ধারণা আমি এবার পাল্টে দেব। আচ্ছা, এই শাড়িগুলোর প্যাকেট কিন্তু আমাকে লুকিয়ে রাখতে হবে, কারণ যদি আমার বড় আর শাশুড়ি মায়ের চোখে পড়ে যায় তাহলে আমাকে তো আবার আস্ত রাখবে না। এই বলে সুনীতি তার শাড়ির প্যাকেটগুলো একেবারে আলমারির কোনায় লুকিয়ে রাখে, আর প্রত্যেকদিন সে তার সস্তা শাড়ি একটা একটা করে পরতে শুরু করে। আর তাকে এরকম প্রত্যেকদিন নতুন নতুন শাড়ি পরতে দেখে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনেই খুব ভালো মতো বুঝতে পারে যে সুনীতি আবার বাজার থেকে নতুন নতুন শাড়ি কিনে নিয়ে আসছে। কিন্তু তারা যখন এই ব্যাপারে সুনীতির কাছে জিজ্ঞাসা করে তখন সুনীতি একেবারে অস্বীকার করে যায়। না না, তোমাদেরকে কে বলেছে আমি নতুন নতুন শাড়ি পরছি? আসলে এগুলো তো আমার বোনের শাড়ি। প্রিয়া তো এত শাড়ি পরতে পারে না। কিছুদিন আগে আমার বোন বিয়ে বাড়িতে অনেকগুলো শাড়ি গিফট পেয়েছিল, তাই আমার বোন আমাকে কিছু শাড়ি পরতে দিয়েছে। সুনীতি যখন তার বোনের ব্যাপারে এমন কথা বলে তখন তার শাশুড়ি মেয়ে এবং স্বামী তাকে কোনো কথা বলতে পারে না। আর এভাবেই সুনীতি প্রত্যেকদিন তার সস্তা শাড়ি পরে একদিন বাজার করতে যায়, আবার কখনো প্রতিবেশীদের বাড়িতে পার্টি করতে যায়। আর এভাবেই সে প্রত্যেকদিন তার সস্তা শাড়ি পরে অনেক অনেক প্রশংসা পায়। একদিন একটা সস্তার কাঞ্জিবরম শাড়ি পরে সে মালতীর বাড়িতে গিয়ে পৌঁছায়, আর সুনীতির শাড়ি দেখে সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওয়াও সুনীতি, তোর কাঞ্জিবরম শাড়িটা কিন্তু খুব সুন্দর, আমার দেখেই পছন্দ হয়ে গেছে। নিশ্চয়ই শাড়িটার অনেক দাম, তাই না? আমি যখন কাঞ্জিবরম শাড়ি কিনতে দোকানে গিয়েছিলাম আমাকে বলেছিল 10,000 টাকা, কিন্তু এত দাম বলে আমার বর আমাকে কিনে দেয়নি। হ্যাঁ রে, তুই ঠিকই ধরেছিস, আমার এই কাঞ্জিবরম শাড়িটার দাম তো 20,000 টাকা। এই তো সামনে আমার জন্মদিন গেল, আমার বর আমাকে নিয়ে গিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে। আর আমি আমার বরকে পেয়ে খুবই লাকি, কারণ ও আমাকে সবসময় দামি দামি শাড়ি কিনে দেয়। তোরা আমাকে যে শাড়িগুলো প্রত্যেকদিন পরে স্টাইল করতে দেখিস সব শাড়িগুলো আমার বরই আমাকে কিনে দিয়েছে। স্বাভাবিকভাবে সুনিতা যখন তার শাড়ি সম্বন্ধে এবং তার বরের সম্বন্ধে এত প্রশংসা করে তখন তার বান্ধবীরা তার প্রতি হিংসা করে, কারণ তারা বুঝতে পারে না যে সুনীতি সস্তা শাড়ি পরে তাদের সামনে মিথ্যা ঢং দেখাচ্ছে। আর এভাবেই সব জায়গাতেই সস্তা শাড়ি পরে সুনীতি বেশ ভালো মতো প্রশংসা পেতে থাকে। কিন্তু তার সমস্যা হয় যখন তার ননদ এই বিষয়ে ঢুকে পড়ে। একদিন সুনীতি একটা সুন্দর শাড়ি পরে বাড়িতে ঘোরাঘুরি করছে, এমন সময় তার ননদ রোশনি তাদের বাড়িতে আসে। বাবা রোশনি, আজকে হঠাৎ করে চলে এলে যে, কি ব্যাপার? অনেকদিন হয়ে গেল তুমি আর বাপের বাড়িতে আসো না, আমাদের সঙ্গে দেখা করো না। আমি তো ভাবলাম আমাদের কথা তুমি ভুলেই গেছো। সুনিতা তার ননদের সঙ্গে কথা বলতে বলতে ইচ্ছা করে নিজের সস্তা শাড়ি তার ননদের সামনে প্রদর্শন করার চেষ্টা করে, যাতে তার ননদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আর সত্যি এত সুন্দর শাড়ি দেখে তার ননদের হিংসা হয়। ওইসব কথা বাদ দাও বৌদি, আমি আমার বাপের বাড়িতে কখন আসবো তার কৈফিয়ত আমি কি তোমাকে দেব? আর তোমার কি ব্যাপার বলো তো? মা বলছিল তুমি নাকি প্রত্যেকদিন সুন্দর সুন্দর শাড়ি পরে খুবই ঢং করো। মা তো ভুল কিছু বলেনি, তোমার শাড়িটা তো সত্যিই খুবই সুন্দর। তা তোমার শাড়ি সম্বন্ধে এত চয়েস ভালো কি করে হলো? তুমি কি মনে করো তুমি শুধু দামি দামি সুন্দর সুন্দর শাড়ি পরতে পারো আর আমি পরতে পারি না, তাই তো? তোমার ধারণা ভুল প্রমাণ করার জন্য আমি এখন এরকম সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরা শুরু করেছি, আর এই শাড়িগুলো আমার বোন আমাকে দিয়েছে। ও তাই বলো, তুমি এই শাড়িগুলো পছন্দ করনি? তোমার বোন তো বরাবরই একটু মডার্ন ধরনের। আমার তো তোমার থেকে তোমার বোনকে বেশি পছন্দ। যাক, প্রিয়ার দৌলতে তুমি একটু সুন্দর সুন্দর ভালো শাড়ি তো পরতে পারলে। এভাবেই দেখতে দেখতে কিছু সময় কাটে আর সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা রোশনি যখন নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাবে সেই সময়, ও হ্যাঁ বৌদি, যেই কথাটা তোমাকে বলতে এসেছিলাম, আর এক সপ্তাহ পর কিন্তু আমাদের 1 বছরের বিবাহ বার্ষিকী, সেই জন্য আমরা একটা বড় করে পার্টি রাখছি। তুমি কিন্তু মাকে নিয়ে দাদাকে নিয়ে সকাল সকাল চলে এসো, কেমন? আমি নিমন্ত্রণ করে গেলাম। এরকম বিবাহ বার্ষিকীর নিমন্ত্রণ পেয়ে সুনীতি খুবই খুশি হয়, আর রোশনি সুনীতির সঙ্গে প্রিয়াকেও নিমন্ত্রণ করে। সুনীতি ঠিক করে সে তার ননদের বিবাহ বার্ষিকীতে সস্তার খুব সুন্দর একটা শাড়ি পরে যাবে। সেই কারণে সুনীতি তার বোনকে ফোন করে এবং সাজগোজ সম্পর্কে নানান রকম পরিকল্পনা করতে শুরু করে।
শোন না, আমার ননদের তো বিবাহ বার্ষিকী, ওকে তো একটা গিফট দিতেই হবে। কি দিই বলতো? আমি কিন্তু বেশি টাকা খরচা করতে পারবো না, আগেই বলে দিলাম। এমনিতেই মাসে অনেক টাকা খরচা হয়ে গেছে, সুতরাং সস্তার মধ্যে কোনো একটা জিনিস দিয়ে দেব। আরে তুই চাপ নিচ্ছিস কেন? আমাদের তো সস্তা শাড়ির দোকানটা আছেই। ওই দোকান থেকে একটা সস্তা শাড়ি কিনে আমরা দুজনে মিলে তোর ননদকে দিয়ে দেব। আরো বুঝতেও পারবে না যে তুই ওকে এরকম সস্তা শাড়ি গিফট করেছিস। প্রিয়ার মুখে এরকম পাকা বুদ্ধির কথা শুনে সুনীতি খুবই খুশি হয়। তাই সুনীতি পরের দিন সকালবেলাতেই নিজের বোনের সঙ্গে সস্তা শাড়ির দোকান থেকে তার ননদের জন্য একটা সস্তার বেনারসি শাড়ি কিনে নিয়ে আসে। আর রোশনির বিবাহ বার্ষিকীর দিন সুনীতি এবং প্রিয়া দুজনে মিলে সস্তা শাড়ি পরে নিমন্ত্রণ খেতে চলে যায়। এই নাও রোশনি, তুমি সেদিন আমার শাড়ি দেখে বলেছিলে যে আমার শাড়িটা খুব সুন্দর, তাই জন্য আমি প্রিয়ার সঙ্গে গিয়ে তোমার জন্য ওরকমই একটা দামি বেনারসি শাড়ি তোমার জন্য কিনে এনেছি। তুমি আজকে সন্ধ্যাবেলা এই শাড়িটা পরবে, কেমন? সত্যি বৌদি, এই বেনারসি শাড়িটা কিন্তু খুবই সুন্দর। এমনকি আমার বিয়ের বেনারসির থেকেও এই শাড়িটা অনেক সুন্দর। আজকে সন্ধ্যাবেলা আমি এই শাড়িটাই পরবো। আর প্রিয়া, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আমার বৌদির চয়েস তো ভালো নয়। নিশ্চয়ই এই শাড়িটা তুমিই পছন্দ করেছো, আমি দেখে কিন্তু বুঝতেই পারছি। এভাবেই তারা সবাই মিলে সারাদিন অনেক অনেক আনন্দ করে। আর সন্ধ্যা হতে না হতেই আসল কাণ্ড শুরু হয়ে যায়। যখন রোশনি নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষে বাড়িতে মেকআপ আর্টিস্ট দিয়ে সাজগোজ করে, আর সাজগোজ করার পর রোশনি যখন সেই সস্তা শাড়িকে দামি বেনারসি শাড়ি ভেবে নিজের গায়ে পরতে যাবে, ঠিক তখনই তার নাকে একটা বিকট গন্ধ আসে। কেমন একটা খারাপ গন্ধ কোথা থেকে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথাও কি কোনো ছুঁচো মরেছে তাহলে? আমি তো সারা বাড়ি বিবাহ বার্ষিকী উপলক্ষে ফ্লাওয়ার স্প্রে করিয়েছি, তাহলে এরকম তো গন্ধ ছাড়ার কথা নয়। আমার মনে হচ্ছে এই শাড়িটা থেকে এরকম পচা গন্ধ বেরোচ্ছে। কি জানি, আগে পার্টিতে যাই, তারপর দেখা যাবে। এই বলে রোশনি সেই শাড়ি পরে পার্টিতে চলে যায়। আর সকলে দেখে যে তার শাড়িতে বেশ কিছুটা পরিমাণে পটি লেগে আছে। এর ফলে সবাই প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে শুরু করে। আর যখন রোশনি সেই হাসাহাসির কারণ জানতে পারে, তখন সে প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ে। আমার বিবাহ বার্ষিকীর পার্টিতে সবাই আমার উপর হাসছে কেন? আমার শাড়িটা কি ছেঁড়া নাকি? যাই একবার ঘরে গিয়ে দেখে আসি। এই বলে রোশনি যখন ঘরে গিয়ে ভালো করে বেনারসি শাড়িটা দেখতে শুরু করে, তখন সে দেখে যে শাড়িতে পটি লেগে আছে, আর সেখান থেকেই এরকম বিকট গন্ধ বেরোচ্ছে। আসলে প্রিয়া এবং সুনীতি যখন এরকম সস্তার শাড়ি কিনে, তখন তারা বুঝতে পারে না যে সেই শাড়িতে এরকম পটি লেগেছিল, কারণ দোকানদার সেই শাড়িটা বিক্রি করার জন্য সেই শাড়ির মধ্যে স্প্রে লাগিয়ে দিয়েছিল। কিন্তু সেই গন্ধযুক্ত স্প্রের প্রভাব যখন কেটে যায়, তখনই শাড়ি থেকে পটির গন্ধ বেরোতে শুরু করে। আর শাড়ির এরকম দুর্দশা দেখে রোশনি প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে রাগে দুঃখে চেঁচামেচি করে সারা বাড়ির লোকজনকে এক জায়গায় করে। ছি বৌদি, ছি, তোমাদের লজ্জা করলো না? আমার বিবাহ বার্ষিকীতে আমাকে এরকম একটা পটি লাগানো বেনারসি শাড়ি তোমরা গিফট করেছো। তোমাদের যখন টাকা ছিল না, তাহলে আমাকে শাড়ি নাই বা দিতে পারতে। আমাকে বিবাহ বার্ষিকীর দিন এরকম অপমান করলে তোমরা দুই বোন তো খুবই বদমাইশ। রোশনির মুখে এমন কথা শুনে প্রিয়া এবং সুনীতি দুজনেই খুবই ভয় পেয়ে যায়। কিন্তু সুনীতি তখন তার শ্বশুরবাড়ির সকলের সামনে নিজেকে বাঁচানোর জন্য সব দোষ তার বোনের ঘাড়ে চাপিয়ে দেয়। বিশ্বাস করো রোশনি, আমি বুঝতে পারিনি যে আমার বোন এরকম শাড়ি কিনে নিয়ে আসবে। আমি তো ওকেই বলেছিলাম তোমার জন্য শাড়ি কিনে নিয়ে আসতে, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। তুমি দয়া করে আমার বোনকে বকাবকি করো না, ও বুঝতে পারিনি। আর প্রিয়া, তুই তো একটু দেখে শুনে শাড়ি কিনবি। যেই না সুনীতি তার বোনের নামে দোষ চাপায়, তখনই তার বোন একেবারে তার দিকে রে রে করে ঝগড়া করতে আসে, কারণ প্রিয়া নিজের নামে মিথ্যা অপবাদ সহ্য করতে পারে না। আমি তোর ননদকে পটি মাখানো শাড়ি দিয়েছি, তোর মনে নেই? তুই আমাকে ফোন করে বলেছিলিস যে তোর ননদের জন্য তুই সস্তা শাড়ি কিনবি, আর তাই জন্যই তো আমি তোকে সস্তা শাড়ির দোকানে নিয়ে গিয়েছিলাম। নিজে সস্তা শাড়ি পরে ঘুরছিস, আবার নিজের ননদকে সস্তা শাড়ি গিফট করছিস, তার উপর সব দোষ আমার নামে চাপিয়ে দিচ্ছিস। প্রিয়ার মুখে এরকম কথা শুনে সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। আর সুনীতি প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। আর শেষ পর্যন্ত সেই সকলের সামনে সত্যি ঘটনা স্বীকার করতে বাধ্য হয়। এমনকি সে যে তার বরের কাছ থেকে জীবন বীমার নাম করে অনেক টাকা ঝেড়েছে, সেই কথাও সে স্বীকার করে। ফলে সকলে সুনীতিকে ভীষণ পরিমাণে বকাবকি করে। আর রোশনি তখন সেই পটি মাখানো শাড়ি ছুঁড়ে ফেলে দেয়।
আমাকে ক্ষমা করে দাও রোশনি, আজকে আমার জন্য তোমাকে অনেক অপমান সহ্য করতে হলো। আমি সস্তা শাড়ি পেয়ে একেবারে পাগল হয়ে গিয়েছিলাম, তাই আমি এরকম খারাপ কাজ করে ফেলেছি। আসলে আমি সত্যিই বুঝতে পারিনি যে তোমার সঙ্গে এরকম হবে। আমি আর কোনোদিনই এরকম সস্তা শাড়ি কিনবো না, আর কাউকে আমি এরকম সস্তা শাড়ি উপহার দেব না। আমাকে ক্ষমা করে দাও। রোশনি তার বৌদিকে ক্ষমা করতে চায় না, কারণ শুধুমাত্র সুনীতির জন্যই তার বিবাহ বার্ষিকীর পার্টি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এর ফলে সুনীতি মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, আর দেখতে দেখতে অনেক দিন কাটে। এরই মধ্যে রোশনি তার বৌদিকেও ক্ষমা করে দেয়। তারপর থেকে সুনীতি এবং তার বোন দুজনেই সস্তা শাড়ি পরা একেবারে ত্যাগ করে।